প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আমাদের আজকের বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি। কেমোথেরাপি একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের জন্য, এবং ব্রেস্ট ক্যান্সার যেহেতু আমাদের দেশে খুব বাড়ছে, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সাফায়েত জামিলকে। তিনি মেডিকেল অনকোলজিস্ট সেন্ট জন অফ গড হসপিটাল, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ডক্টর সাফায়েত জামিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এবং আপনার দর্শক শ্রোতাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরকেও আমার ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা শুরু করতে চাই এইভাবে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সারের পরিমাণটা, মানে সারা পৃথিবীতে এটার অবস্থাটা। জি, তো সারা পৃথিবীতে যে ডক্টর কল্লোল আপনি বললেন যে এটা বাড়ছে, তো এটা আমি যেখানে কাজ করি অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বে একই ঘটনা। পুরো পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সটা বাড়ছে। তো আমরা যদি গত বছর 2024 সালের দিকে তাকাই, 25 সালের রেকর্ড এখনো নেই, তো সারা বিশ্বে প্রায় ব্রেস্ট ক্যান্সার নিউ ডায়াগনোসিস ছিল 22 থেকে 23 মিলিয়ন পেশেন্ট, এবং আনফর্চুনেটলি প্রায় 6.5 লক্ষ রোগী ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন। সো বিপুল পরিমাণ পেশেন্ট। জি, এবং আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি যে আগে এটাকে বলা হতো ওয়েস্টের রোগ, মানে পাশ্চাত্যের যে লাইফস্টাইল, যে ধরনের খাবার, এগুলোতে ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। কিন্তু এখন কিন্তু এটা রিভার্স হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া, আফ্রিকা, যারা মানে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে বা প্রকোপটা বাড়ছে। এরকম হওয়ার কারণটা কি? আপনি ঠিকই বলেছেন। যখন আমরা ধরেন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তো আমাদেরকে বলা হতো যে ব্রেস্ট ক্যান্সারটা মোটামুটি একটা ওয়েস্টার্ন সোসাইটির, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির অসুখ। কিন্তু এখন আমরা জানতে পারছি যে আসলে এটা ঠিক না। এটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে বিভিন্ন দেশ, এশিয়ার দেশ, যেমন সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুরে কাজ করেছেন, তো সিঙ্গাপুরের জীবনযাত্রা, অর্থনৈতিক মান is same as any western country. তো তাদের অসুখগুলো, ব্রেস্ট ক্যান্সার ইনক্লুডেড, একদম ওয়েস্টার্ন কান্ট্রির মতোই হয়ে গেছে। অনেক আফ্রিকান দেশ, সেখানেও ব্রেস্ট ক্যান্সার আগে যখন খুব কম ছিল, এখন পাওয়া যাচ্ছে। তো দুটো কারণ যারা বিশেষজ্ঞ তারা আইডেন্টিফাই করছেন। একটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ওয়েস্টার্ন ডায়েট, প্রোটিন রিচ, তারপর ফ্যাট রিচ ডায়েট, লেস আপনার শাকসবজি, এই ধরনের খাবারে আমরা অভ্যস্ত হয়ে গেছি। জাঙ্ক ফুড, প্রসেস ফুডে আমরা অভ্যস্ত হয়ে গেছি ওয়েস্টার্ন সমাজে। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে অনেক দেশেই আর্লি স্ক্রিনিং শুরু হয়েছে, যার ফলে অনেক ক্যান্সার যেটা অনেক পরে হয়তো ডায়াগনোসিস হতো, যেটা আগে পাওয়া যাচ্ছে, যার জন্য ইনসিডেন্স, মানে ডিটেকশনটা বেড়েছে। ডিটেকশনটা ডেফিনেটলি অনেক, মানে আগে রোগ ধরা পড়ছে বেশি। আরেকটা যুক্তি আছে যে ধরাও পড়ছে বেশি এবং হচ্ছেও বেশি, কারণ হচ্ছে জীবনযাত্রা মোর ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। জি, প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের প্রশ্ন করতে পারেন ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত যে কোনো বিষয়ে। এবারে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু মেডিকেল অনকোলজিস্ট, আপনার আমাদের দেশে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যে গড় বয়সটা বলা হয়, যে যেটা বইপত্রে আমরা পড়েছি বা এখনো বলা হয়ে থাকে পাশ্চাত্যে, অ্যারাউন্ড 50-55 এই সময়টাতে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হয়। কিন্তু আমরা আমাদের যে অভিজ্ঞতা, সেখানে দেখতে পাচ্ছি যে এমনকি আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের যে যতগুলো রিসার্চ ডেটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে গড় বয়সটা বিলো 40 বছরের নিচের মহিলারা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। এই প্রবণতাটা কি আপনি অস্ট্রেলিয়াতেও দেখতে পাচ্ছেন কিনা? এই প্রবণতাটা আমরা অস্ট্রেলিয়াতেও দেখতে পাচ্ছি এবং অন্যান্য দেশেও দেখতে পাচ্ছি যে ইয়ঙ্গার পেশেন্টদের শুধু ব্রেস্ট ক্যান্সার না, আরও কয়েকটা ক্যান্সার খুব বেশি হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে কোলোরেক্টাল এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার। তো এটা ঠিক কারণটা এখনো বের হয়নি, তবে কিন্তু এটা তো একটা কনসার্ন। কারণ হচ্ছে যে আপনি ধরেন 70 বছরে একজন ক্যান্সার আক্রান্ত হলে সেটার যে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব একটা রাষ্ট্রের উপরে, একটা 30 বছর বা 35 বছর একটা মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হন, সেটার ইম্প্যাক্টটা তো অনেক বেশি। কারণ একজন 30 বছরের, সে হচ্ছে একজন ইয়ং মাদার, কর্মক্ষম, তার সন্তান আছে, পরিবার, অনেক ধরনের দায়িত্ব থাকে। সেখানে 75 বছরের একজন মহিলা, উনি হয়তো রিটায়ার্ড একজন গ্র্যান্ডমাদার। তো এই দুটার ইম্প্যাক্ট ডেফিনেটলি অনেক অনেক ডিফারেন্ট। তো কেন এটা হচ্ছে এখনো এটা ক্লিয়ার না। অনেকগুলো হাইপোথেসিস আছে, যার মধ্যে আছে যে আমরা অনেক বেশি টেকনোলজি ইউজ করতেছি, আমরা মাইক্রোওয়েভ ওভেন ইউজ করতেছি, সারাক্ষণ আমরা মোবাইল ফোন ইউজ করতেছি,
তো এগুলার কোনো কনক্লুসিভ ডেটা নেই যে আমরা বলবো যে হ্যাঁ ডেফিনেটলি এই কারণেই হচ্ছে, কিন্তু কিছু সাসপিশন তৈরি হয়েছে। জি হয়তো আর 10-15 বছর পর আমরা মোর কংক্রিট এভিডেন্স পাবো যে কেন ইয়ঙ্গার পেশেন্টরা এত বেশি এফেক্টেড হচ্ছে এখন। জি এবার আমরা একটু একদম বেসিকে চলে আসি। এটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারটা আসলে কি, এটা লক্ষণগুলো কি, একটা মানুষ কিভাবে বুঝতে পারবে যে তার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বা হয়েছে? লক্ষণগুলো হচ্ছে যে একদম কপি বুক লক্ষণ যেটা, সেটা হচ্ছে স্তন বা ব্রেস্টে একটা লাম্প বা চাকা, এটা নিয়ে একজন ভদ্রমহিলা প্রেজেন্ট করতে পারেন। অথবা অনেক সময় স্তনে কিছু পাওয়া যায় না, কিন্তু তার আর্মপিট বা বগলে একটা ফোলা বা লাম্প ডিটেক্ট করা যেতে পারে। এটা কখনো কখনো নিপল ডিসচার্জ বা নিপলে পরিবর্তন আসতে পারে স্তনের বোটায়, তবে এটা কমন না। আর আরও আনকমনলি অনেক সময় হয় যে পুরো স্তনটা লাল হয়ে যেতে পারে, অনেক লোকাল টেম্পারেচারটা বেড়ে যেতে পারে, দেখে মনে হতে পারে যে এটা ইনফেকশন, ফোড়া হয়েছে, ফোড়া হয়েছে বা অ্যাবসেস হয়েছে। অনেক ক্ষেত্রে সেটাই সত্যি, কিন্তু এটাও ইন্ডিকেট করতে পারে একটা স্পেশাল ভ্যারাইটি অফ ব্রেস্ট ক্যান্সার, যেটা আপনি জানেন যে ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার, যেটা এইভাবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু ভাস্ট মেজরিটি ব্রেস্ট ক্যান্সারে আপনার কোনো ব্যথা হয় না, এটা একটা ব্যথা ছাড়া চাকা হিসেবেই সাধারণত রোগীরা প্রেজেন্ট করেন। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। জি হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ভাই, আমার নাম আবুল কালাম, আমি ক্রীড়াঙ্গনে আছি। তো আমার প্রশ্ন হলো, মানে ওই আমার ওয়াইফেরও মানে যে ব্রেস্টে টিউমার জাতীয় আছে আর কি, এটা তো ওনারা বলতেছে, ডক্টর বলতেছে যে এটা নাকি চর্বি জাতীয়, আবার বলতেছে যে এটা কোনো সমস্যা নাই। এটা কেন হলো, মানে এটার প্রতিকার কি? জি অনেক ধন্যবাদ ডক্টর শাহবাজ জামিল। আমার মনে হয় যে আমি এর পরে যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটাও আসলে অনেকটা এরকমই, যেটাতে আমার দর্শক হয়তো উত্তরটা পাবেন। সেটা হচ্ছে যে উনি যেভাবে প্রশ্নটা করলেন যে একটা চাকা হয়েছে, তো সেই চাকাটাকে আসলে কিভাবে একজন মানুষ বুঝবে যে চাকাটা তো হলো, কিন্তু তারপরে এটা যে ক্যান্সারাস কিনা সেটা কিভাবে আসলে নির্ণয় করা যায়? এই জিনিসটা হচ্ছে যে চাকাটা হয়েছে, তো ওনার বয়সটাও এখানে বিবেচনার বিষয়। তো ওনার বয়সটা যদি ধরেন খুবই কম হয়, 20-এর নিচে, অনেক সময় আমরা ধারণা করি যে চাকাটা হয়তো ক্যান্সার না, এটা আপনি জানেন যে ফাইব্রয়েড অথবা ফাইলয়েড জাতীয় কিছু হতে পারে। কিন্তু ওনার বয়স যদি 30-35-এর বেশি হয়, আমরা ধারণা করব যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু এটা প্রমাণিত না এখনো। তো সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে। এর মধ্যে যে পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি জানেন যে একটা সুচ দিয়ে কোর বায়োপসি করা, এবং কোর বায়োপসি করে এবং সাথে কিছু অ্যাডিশনাল টেস্ট করা, যে এটা কি, প্রথম কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কিনা, যদি হয়ে থাকে তো সেই ব্রেস্ট ক্যান্সারটা এক্স্যাক্টলি কোন টাইপের, এটা কি হরমোন পজিটিভ নাকি হরমোন নেগেটিভ, HER2 পজিটিভ, HER2 নেগেটিভ, তারপর ওটার Ki-67 কত, সাইজটা কত, হ্যাঁ, এই জিনিসগুলো যেটার উপরে ডিপেন্ড করবে ওনার পরবর্তী চিকিৎসাটা। সেই চিকিৎসাটা হতে পারে সার্জারি বা অপারেশন, অথবা হতে পারে কিমোথেরাপি অপারেশনের আগে, অথবা কিমোথেরাপি অপারেশনের পরে, অথবা কোনো ট্যাবলেট জাতীয় ট্রিটমেন্টও প্রথমে দেওয়া যেতে পারে। জি না, আমরা আসলে চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ওনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরে তো আমরা আসলে বলতে পারি যে ওনাকে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। যে কোনো চাকাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই, ব্রেস্টে যে কোনো চাকাই আসলে ডাক্তারকে দেখাতে হবে। যে কোনো চাকাতেই আমরা বলি যে ট্রিপল টেস্ট, একজন হচ্ছে ডাক্তারকে পরীক্ষা করতে হবে যিনি ব্রেস্ট ক্যান্সার এই ক্ষেত্রে স্পেশালিস্ট যে ডক্টর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে একটা ইমেজিং, সেটা হতে পারে ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড অথবা ডিজিটাল ম্যামোগ্রাম যদি আপনি চান। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বায়োপসি। ট্রিপল টেস্ট, আমরা 3টা পরীক্ষা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনার বায়োপসির কথা আসলো, আমরা অনেক সময় দেখি, কিন্তু বিশেষ করে আমি জানি না যে অস্ট্রেলিয়ার অবস্থা কি, বাংলাদেশে আমরা অনেক রোগীকে যখনই বায়োপসির কথা বলি তখনই দেখা যাচ্ছে যে ওই রোগীটা আর বায়োপসি করছে না ভয় পেয়ে, এবং দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 বছর পরে তিনি একটা অ্যাডভান্স ডিজিজ নিয়ে আসছেন। এই বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, যেটা ভয় পাওয়ার কি কোনো বিষয় আছে এখানে? বায়োপসিটা আসলে খুবই সহজ এবং সিম্পল একটা প্রসেস। এটা থেকে আপনার কোনো ক্ষতি হওয়া বা মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সামান্য একটু রক্তপাত হতে পারে, পার্টিকুলারলি আপনি যদি কিছু ওষুধে থাকেন, যেটা অ্যাসপিরিন বা ব্লাড থিনার জাতীয় ওষুধ। আদারওয়াইজ এটার থেকে ঝুঁকির পরিমাণ খুবই নগণ্য, একেবারে নেই বললেই চলে। তো কিন্তু এটা থেকে আপনাকে অনেক বেশি
যে তথ্যগুলো পাওয়া যাবে যেটা আপনার জন্য জীবন বাঁচানোর তথ্য হতে পারে। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে অনেক সময় কিন্তু এরকম একটা ভুল ধারণা আছে যে এটাকে খোঁচা দিলে এটি ছড়িয়ে পড়বে। না, বিষয়টা কি সেরকম কোনো বিষয় আছে? এটা একদমই সেরকম কোনো বিষয় না। তো কোনো বায়োপসি ব্রেস্ট ক্যান্সার সাসপেক্টেড এখানে খোঁচা দিলে এটা ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই নাই। তবে এখানে একটা কথা বলা দরকার যে এক ধরনের ক্যান্সার আছে যেটাকে আমরা সার্কোয়েমা বলি, ওটা ব্রেস্টে হয় না বললেই চলে। সেই সার্কোয়েমাটা যদি বায়োপসি করা হয় তখন এটাকে বলে, আপনি জানেন, নিডল ট্র্যাক দিয়ে ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। সার্কোমা খুব কমন কোনো জিনিস না এবং ব্রেস্ট এটা প্রায় হয়ই না। ব্রেস্ট ক্যান্সার সাসপেক্টেড হলো বায়োপসি করাতে এই ধরনের কোনো ঝুঁকি নেই। জি, আরেকটা বিষয় হচ্ছে এটাতে আসলে কিন্তু এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, ফলে রোগী আসলে অধিকাংশ ক্ষেত্রে কিছু টেরই পান না, কোনো ব্যথাও পায় না, কোনো টেরও পায় না। এটা খুবই ঝুঁকিবিহীন একটা প্রসেস। জি, এবারে আসি যে আপনার একটা রোগ নির্ণয় হলো, রোগ নির্ণয় হওয়ার পরে চিকিৎসা শুরুর আগে স্টেজিং একটা বিষয় আছে। স্টেজিং এর বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? স্টেজিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ক্যান্সারই। তবে ব্রেস্ট ক্যান্সারের স্টেজিংটা গুরুত্বপূর্ণ, কিন্তু স্টেজিং এর সাথেও আরো কয়েকটা বিষয় জড়িত আছে যেটা আমাদেরকে বলবে যে রোগীটার প্রগনোসিস কি হতে পারে এবং ট্রিটমেন্টটা কোন দিকে যাবে। তো স্টেজিংয়ে একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যদি খুব আর্লি স্টেজ ডিজিজ হয়, স্ক্রিন ডিটেক্টেড, যেটা আমরা বেশি পাই, যেমন খুবই ছোট একটা টিউমার 6 মিলিমিটার, তার বগলের লিম্ফ নোডগুলো নেগেটিভ, অনেক সময় আমরা স্টেজিং স্ক্যান করি না, কারণ দরকার নেই। কিন্তু যার টিউমারটা একটু বড়, লিম্ফ নোডগুলো পজিটিভ, সেই ক্ষেত্রে অথবা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, অবশ্যই স্টেজিং দরকার আছে। তো স্টেজিংটা দুভাবে করা যায়, এটা ডিপেন্ড করবে আপনার হাসপাতাল বা আপনার এরিয়াতে কি ধরনের সুবিধা আছে এবং অবশ্য রোগীর অর্থনৈতিক অবস্থাটা বাংলাদেশের জন্য সেটাও ডিটারমাইন করবে। তো দুভাবে আপনি করতে পারেন, একটা হচ্ছে সিটি স্ক্যান সারা শরীরের, আপনার চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, আর বোন স্ক্যান সাথে, অথবা এই দুটো স্ক্যান বাদ দিয়ে যদি আমরা একটা স্ক্যান করতে চাই সেক্ষেত্রে পেট স্ক্যান একটা খুব ভালো অল্টারনেটিভ স্টেজের জন্য এখন। কিন্তু এখানেও আরেকটা বিষয় আছে, রোগীরা যখনই আপনার অনেকগুলো পরীক্ষা আপনি দিচ্ছেন, যেমন আপনি যদি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দেন, এটা করতেও কিন্তু অনেক সময় লাগে রিপোর্টটা আসতে, আবার সিটি স্ক্যান বা এগুলো করতেও সময় লাগছে। তখন রোগীরা চিন্তা করে যে অনেক 15-20 দিন পার হয়ে যাচ্ছে, এখন তোমার রোগটা ছড়িয়ে পড়ছে কিনা, সেটার ব্যাপারে যদি কিছু বলেন। সেটা প্রতিটা দেশে এই জিনিসটা একটা কমন একটা কনসার্ন যে আমার রোগটা আজকে ধরা পড়লো, 20 দিন পরে আমার চিকিৎসা শুরু হবে, তাহলে এই সময় আমার কি হবে, ছড়িয়ে পড়বে। আসলে আপনার কিন্তু 20 দিন আগেই ক্যান্সারটা হয় নাই, ক্যান্সারটা কয়েক মাস, ইভেন বছর আগেও হতে পারে। আমরা জাস্ট 20 দিন আগে জিনিসটা পেয়েছি। সো আরো 20 দিন অপেক্ষা করে আমরা যদি পুরো স্টেজিংটা করতে পারি, পুরো ইনফরমেশনটা নিয়ে একটা প্রপার ট্রিটমেন্টের ডিজাইন করতে পারি, সেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই 20 দিন অপেক্ষা না করার চেয়ে। এবং এটা জানতে হবে যে এই 20 দিন আগেই আমার ক্যান্সারটা শুরু হয় না, এটা অনেক দিন আগেই শুরু হয়েছে। হ্যাঁ, চেষ্টা করা উচিত যত দ্রুত সম্ভব, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে খুব বেশি দ্রুত করতে গিয়ে আমরা যাতে মানে রং ট্রিটমেন্টে না যাই। কারণ স্টেজিং না করে চিকিৎসা শুরু করাটা তো আসলে ঠিক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জি, এইবারে আসি যে আপনার চিকিৎসার বিষয়, আপনি যেটা কিছুটা বলা শুরু করেছিলেন, এখন আমরা একটু জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কি ভাবে হয়, প্রথমে একটু জানতে চাই। প্রথমে আপনি যেটা বলেন যে স্টেজিং এর উপরে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটা ডিপেন্ড করে। আরো কয়েকটা জিনিস, যে প্রথমে আমরা যেটা ডিসকাস করলাম যে কোর বায়োপসিতে আমরা কয়েকটা ইনফরমেশন পাচ্ছি যে রোগীটার কি হরমোন পজিটিভ নাকি নেগেটিভ, HER2 পজিটিভ নাকি নেগেটিভ, অথবা এটা কি ট্রিপল নেগেটিভ, অথবা সবকিছু পজিটিভ কিনা। তো সেটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে কোন স্টেজে রোগীটা আছে। যদি আমরা মনে করি যে একটা ছোট টিউমার, বগলের লিম্ফ নোডগুলো নেগেটিভ, অনেক ক্ষেত্রে সেটা স্টেজ 1 অথবা 2, তো সেক্ষেত্রে এখনকার বেস্ট ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে রোগীটাকে আমরা সার্জনের কাছে পাঠাবো, অথবা আমরা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে ডিসকাস করে আমাদের সার্জিক্যাল কলিগকে বলবো যে আপনি টেক ওভার করেন। রোগীটার প্রথম ট্রিটমেন্টটা হবে অপারেশন। সেই ক্ষেত্রে 2 ধরনের অপারেশন যদি আপনি জানতে চান, একটা হচ্ছে ম্যাস্টেকটমি অপারেশন করা যায়, যেখানে পুরো স্তনটা ফেলে দেওয়া, অথবা লাম্পেক্টমি, যেখানে শুধু টিউমারটা ফেলে দেওয়া, পুরো ব্রেস্টটা ফেলার প্রয়োজন হয় না। জি। আর যদি তার স্টেজিংটা এরকম হয়, যেটাকে আমরা বলতেছি স্টেজ 3 ক্যান্সার, অথবা এটাকে বলে লোকালি অ্যাডভান্সড ক্যান্সার অ্যাজ ওয়েল, যেটা মানে হচ্ছে যে কিছু কিছু ক্যান্সার কোষ আমাদের বগলতলার লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে গেছে, কিন্তু সারা শরীরে কোথাও ছড়ায়নি। সো এটা
ক্যান্সারটা ছড়িয়েছে কিন্তু একটা রিজনের মধ্যে আছে, এটা স্টেজ 3, এটা স্টিল এটা কিউরেবল। তো সেই ক্ষেত্রে এখনকার অ্যাপ্রোচ যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে আমরা অপারেশনের আগে রোগীকে কিছু ট্রিটমেন্ট দিই, কিমোথেরাপি মেইনলি। কিছু কিছু রোগী কিমোথেরাপি সাথে ইমিউনোথেরাপি যারা ট্রিপল নেগেটিভ, তারপরে ওনারা অপারেশনে যান এবং অপারেশনের পরেও কিছু ট্রিটমেন্ট হতে পারে যার মধ্যে থাকতে পারে রেডিয়েশন। জি জি, আমাদের আরেকজন দর্শক আছে, দর্শকের প্রশ্নটা একটু নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, শহীদপুর সেনানিবাস থেকে ফোন করছি। জি, আপনি প্রশ্নটি করুন। জি, আমার মিসেস কিছুদিন আগে এরকম টাকা হওয়ার কারণে ও সার্জারি করা হয়েছিল। আমার মিসেসের বয়স 30। জি, সার্জারি করা হয়েছিল। সার্জারি করার পরে 5 মাস হয়ে গেল। হওয়ার পরে মাঝে মাঝে পাকে এবং পুজ বাইট হয়। এটা এই 5 মাস যাবত চলতেছে। পরে ডক্টর হলো টিবির যে একটা আছে ওকে অ্যাডভাইস করছে যে যক্ষা হলে যেটা দেওয়া হয় ড্রাগ থেকে, 7 মাসের একটা মেয়াদ থাকে, ওইটা দেওয়া হয়েছে। কিন্তু ওইটা খাওয়ার 5 মাস পরও এখনো ওটা পাকার উপরেই আছে। এবং ইদানিং গতকালকে আমি দেখলাম যে পেটে আর কি পুজ বাইট হওয়ার একটা পর্যায়ে আর কি আসতেছে। এখন আসলে ওইটা নিয়েও খুবই চিন্তিত। ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার শুধু বলে যে এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। আসলে এখন করণীয় ওটা কি আমাদের? আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি বুঝার একটু ভুল থাকতে পারে, যে 5 মাস আগে ওনার অপারেশন হয়েছে। আচ্ছা, এই অপারেশনে ওনার ব্রেস্ট থেকে একটা লাম্প কেটে ফেলা হয়েছে নাকি পুরো ব্রেস্টটা কেটে ফেলা হয়েছে? জি, একটা কিছু বের করা হয়েছিল মাংসের মতো। ওটা বায়োপসি করা হয়েছিল। বায়োপসি? না না, ওটা বের করা হয়েছিল। আচ্ছা, বের করা হয়েছে, লাম্পটা নেওয়া হয়েছে। আর তারপরে ওনাকে কি কোনো চিকিৎসা দেওয়া হয়েছে, কোনো ট্যাবলেট অথবা এনটিটিভি দেওয়া হয়েছে? এনটিটিভি, কিন্তু কোনো কিমোথেরাপি দেওয়া হয়নি? না না। আচ্ছা, এখানে ডাক্তার সাহেবরা কি কোনো ইনফেকশনের কথা চিন্তা করছেন, যে ওর ভিতরে কোনো পালস জমে আছে, এই ধরনের কিছু? উনি বলছে যে ভিতরে কিছুই নাই, মানে এটা হলো একটু শুকানোর জন্য টিবির যে একটা ট্যাবলেট ওইটা দেওয়া হয়েছে, আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে। কার্টন নামে একটা ট্যাবলেট দেওয়া হয়েছিল। জি, অ্যান্টিবায়োটিকটা আমি বুঝতে পারছি, যেটা ওনারা ইনফেকশন সাসপেক্ট করে দিচ্ছেন। ওনারা টিউবারকুলোসিসের চিকিৎসা দিচ্ছেন, মানে ব্রেস্ট ওনার হয়তো ব্যাকগ্রাউন্ডে টিউবারকুলোসিসও থাকতে পারে। তবে এটা যদিও মানে হয়তো ক্যান্সার না, কারণ হচ্ছে যে ক্যান্সার হলে ডেফিনেটলি চিকিৎসার ধরনটা আসলে অন্যরকম হতো, এবং সেক্ষেত্রে পুজ দীর্ঘদিন ধরে এটা হয়তো কোনো একটা গ্রানুলোমাটার ম্যাস্টাইটিস বা কোনো একটা ইনফেকশন হতে পারে। দর্শক অনেক ধন্যবাদ। ডক্টর শাফায়াত জামিল, যেটা আমরা বলছিলাম সেখানে যদি আবার একটু ফিরে, আপনি বলছিলেন যে অনেক ধরনের চিকিৎসা আছে, কেমোথেরাপি কখনো আগে কখনো পরে, কখনো আগে অপারেশন। জি, এই যে বিষয়গুলো, এই সিদ্ধান্তগুলো আসলে আপনি একটু বলছিলেন যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, বা এই এমডিটি বিষয়টা একটু বলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে তৈরি হয়? জি, এটা তো এখন আমাদের বাংলাদেশেও শুরু হয়ে গেছে অনেকগুলো হাসপাতালে, আপনি বলছিলেন। সো এমডিটি কোথাও বলা হয় টিউমার বোর্ড মিটিং। সো বেসিক্যালি যেটা হয় যে একজন রোগীর যখন রেফার্ড হয় একটা হাসপাতালে বা ডক্টরের কাছে, তো তার কেসটা একজন দেখার পরে আমরা কেসটাকে প্রেজেন্ট করি একটা বোর্ড মিটিংয়ে। তো সেই মিটিংয়ে পেশেন্ট থাকে না, কিন্তু সেখানে আমরা থাকি, আমাদের সার্জিক্যাল কলিগ থাকেন, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট সবাই থাকে। তো আমরা সবাই তাদের ইমেজিংগুলো দেখি, তাদের বায়োপসিগুলো দেখি, তারপরে আমরা সম্মিলিতভাবে একটা ট্রিটমেন্টের ডিসিশনে আসি, যেটা সবাই অ্যাগ্রি করে যে এটা তার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ অনেক ক্ষেত্রে হয় একটা ক্যান্সারই 2-3টা ডিফারেন্ট অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা যায় এবং সবই ঠিক হতে পারে। কিন্তু এমডিটির আইডিয়াটা হচ্ছে যে আমরা সবগুলো জিনিস কনসিডার করলাম, পেশেন্টের বয়সটা কনসিডার করলাম, তার কোমরবিডিটি, তার হার্টে কোনো সমস্যা আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, সব কিছু দেখে তার জন্য যেটা মনে হবে যে বেস্ট ট্রিটমেন্ট অপশন সেটা আমরা রেকমেন্ড করি। তারপর আমরা পেশেন্টকে এই জিনিসটা জানাই যে বোর্ডটা তোমাকে এই জিনিসটা রেকমেন্ড করেছে। তো এখানেই মাল্টিডিসিপ্লিনারি মিটিংটা খুব গুরুত্বপূর্ণ আর কি, কারণ এই জিনিসটাই হচ্ছে একটা মাল্টিফ্যাসেটেড ডিজিজ, অনেক ধরনের চিকিৎসা এবং অনেক ধরনের চিকিৎসক এটাতে জড়িত থাকেন, এক্সপার্টিস দরকার। জি, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আমরা একটু ক্যান্সারের কিমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো নিয়ে জানবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আমাদের সঙ্গে আছেন ডক্টর সাফায়া জামিল, যিনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন মেডিকেল অনকোলজিস্ট হিসেবে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে ব্রেস্ট ক্যান্সারে, সেগুলো নিয়ে। এবারে আপনার যে বিষয়টা, আপনি মেডিকেল অনকোলজিস্ট হিসেবে যেই কাজটা মূলত করেন, সেটা সম্পর্কে জানতে চাই। যে আমরা তো আসলে সব রুগীরা কিন্তু সাধারণত বলেন যে আমাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু সব থেরাপি তো আসলে কেমোথেরাপি নয়। এটা হয়তো একটা জেনারেল মিসনোমার, এটাকেই সবাই কেমোথেরাপি দেখছেন। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় যে থেরাপিগুলো ব্যবহার হয়, সেই থেরাপিগুলো কি কি রকম এবং সেটা কিভাবে কাজ করে? থেরাপিগুলোকে আমরা মানে টেকনিক্যাল পরিভাষায় বলি সিস্টেমিক থেরাপি। যদিও আমাদের রোগীরা এবং বাংলাদেশের রোগীরা, সারা দেশের সব রোগীরাই এটাকে কিমোথেরাপি হিসাবে চিনে, যেহেতু এটা শিরার পথে দেওয়া হচ্ছে। জি, যেহেতু এটা ইন্ট্রাভেনাস বা শিরার পথে দেওয়া হয়। তো আমরা এই সিস্টেমিক থেরাপি বা কিমোথেরাপিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি এবং পেশেন্টগুলার যে রিস্ক ফ্যাক্টর আছে, যে স্টেজিং আছে এবং তাদের রিসেপ্টরগুলোর যে স্ট্যাটাস আছে, ওটার উপর ভিত্তি করে ডিসিশন নেই যে কোনটা কার জন্য। যেমন কারো যদি ক্যান্সারের চতুর্থ স্টেজে থাকে, স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার, এবং তারা হরমোন পজিটিভ হয়, এখন আমরা ট্র্যাডিশনাল কিমোথেরাপির পরিবর্তে তাদেরকে হরমোন থেরাপি ট্যাবলেট, যেটাকে অ্যারোমাটেজ ইনহিবিটর বলা হয়, সাথে আরেকটা ট্যাবলেট যেটাকে বলা হয় CDK4/6 ইনহিবিটর। এই দুইটার কম্বিনেশনকে আমরা প্রথমে দিই। তো অনেক সময় আমাদের রোগীরা বলে যে তুমি আমাকে ইন্ট্রাভেনাস কিমো না দিয়ে আগে কেন ট্যাবলেট দিচ্ছ, মুখে খাওয়ার ওষুধ দিচ্ছ, এবং এটা কম গুরুত্বপূর্ণ। জি, কিন্তু আসলে রোগীটাকে আমরা বুঝাতে হবে যে এটা আসলে কম গুরুত্বপূর্ণ না, বরং তোমার এই পার্টিকুলার সিচুয়েশনে এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা সহজও, বেশি গুরুত্বপূর্ণ, এবং এটার সফলতার হারও ওই কিমোথেরাপির চেয়ে বেশি। এই জন্য ট্র্যাডিশনাল কিমোথেরাপিকে আমরা সেকেন্ড লাইনে রাখলাম। আরেকজন রোগী যিনি হরমোন রিসেপ্টর পজিটিভ না, তার সকল ডিজিজই ট্রিপল নেগেটিভ বা সব কিছু নেগেটিভ, ER, PR, HER2, সেক্ষেত্রে আমরা কোনো হরমোন ওষুধে যাব না, সেক্ষেত্রে আমরা কোনো CDK4/6 ওষুধে যাব না। আমরা তাকে কিমোথেরাপি এবং সাথে ইমিউনোথেরাপি, এই দুটো রেকমেন্ড করব। তো ইমিউনোথেরাপিটা আমাদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা এবং অনেক ক্যান্সার চিকিৎসায় একটা বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে। তো আমরা যেটাকে বলতেছি একটা স্টেজ 3 ব্রেস্ট ক্যান্সার, সেটা যদি ট্রিপল নেগেটিভ হয়, তো আমরা তাদেরকে ট্র্যাডিশনাল কিমোথেরাপি সাথে পেমব্রোলিজুম্যাব নামক একটা ইমিউনোথেরাপি দিয়ে শুরু করি। সেটা কিছুদিন চলার পরে তারপরে রোগীটা অপারেশন হয়। অপারেশনের পরে আমরা ইমিউনোথেরাপিকে মেইনটেনেন্স ডোজ হিসাবে কন্টিনিউ করি 1 বছর। তো এই নিও অ্যাডজুভেন্ট কিমো যেটা, সেটার মানে হচ্ছে অপারেশনের আগে যে কিমো, সেটার কয়েকটা অ্যাডভান্টেজ আছে, যেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে টিউমারটা ছোট হয়ে আসছে। এটা একটা অ্যাডভান্টেজ যে কোন কিমোথেরাপিটা কাজ করছে, কোনটা করছে না। এটা কারণ আমি টিউমারটা ফেলে দিলে সেটা তো বোঝার কোনো সুযোগ নেই। পরে অপারেশনের পরে যখন আমরা দেখি, এটা বোঝা যায় না কোনটা কাজ করে, সেটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে তারপরে যে আমরা ম্যাস্টেকটমি বা লাম্পেক্টমি স্যাম্পলটা অ্যানালাইসিস করলাম ল্যাবে, সেখানে দেখা গেল যে টিউমারটা, ক্যান্সার কোষগুলো সম্পূর্ণ মৃত। এটাকে আমরা বলি কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স। এবং এটা আমাদের অভিজ্ঞতা যে যেই রোগীগুলো কমপ্লিট প্যাথোলজিক্যাল রেসপন্স পায় অপারেশনের আগে, কিওর রেট খুবই ভালো, এবং তাদের কিওর হওয়ার সম্ভাবনা ক্লোজ টু 100% এখন যা মনে হচ্ছে আর কি, অ্যাটলিস্ট 95% প্লাস। তো সেই ক্ষেত্রে অপারেশনের আগের এই কিমো, ইমিউনোথেরাপি অথবা ট্যাবলেট থেরাপিটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি তথ্য আমাদেরকে দেয়। সো ট্র্যাডিশনাল কিমোথেরাপি একটা, যেটা শিরার ভিতরে। কিমোথেরাপি আবার ওরাল খাওয়ার ফর্মেও আছে, ক্যাপসাইটামিন বা জেলোডা, যেটা কিমোথেরাপি, ভাইনারলবিন। তারপরে আপনার কি ওই যে অ্যারোমাটেজ ইনহিবিটর, যেটা হরমোন জাতীয় ওষুধ, এর মধ্যে পুরানো ওষুধ ট্যামক্সিফেন, সেটাও এখনো ইউজ হয়। আর সঙ্গে হচ্ছে নতুন CDK4/6 ইনহিবিটর, যেটা লিট্রাজল, অ্যানাস্ট্রাজল নামে বেশি পরিচিত আর কি। তো এগুলি সবই খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু সব ট্রিটমেন্ট সবার জন্য প্রযোজ্য না। এটা একটা খুব দারুণ কথা বলেছে, এটা নিয়ে পরে আসবো। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি সৌরভ ঢাকা থেকে বলছি। জি। আমার মার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, সেটা অপারেশন করা হয়েছে 1 বছর আগে। জি। ওনার অপারেশনের পরে কিমোথেরাপি দেওয়া হয়েছিল,
কিমোথেরাপি 6টা দেওয়া হয়েছিল। দেওয়ার পরে কিছুদিন ভালো ছিল, এরপরে হচ্ছে সারা শরীর ব্যথা করে, পা থেকে বুক পর্যন্ত। তো এটা ওই পেইন্টের ট্যাবলেট খাওয়া হয়, প্রতিদিনই ইনজেকশন দেওয়া হয়। এখন এটা কিসের জন্য হয় একটু বলবেন? আচ্ছা, আপনি কিছু জানতে চাইলে? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, উনি কি কোনো ট্যাবলেটে আছে এখন কিমোথেরাপির পরে? হ্যাঁ, ট্যাবলেট আছে। জি। ওই যে তো ব্যথানাশক একটা ট্যাবলেট দুটো কারণে ওনার ব্যথাটা হতে পারে। ব্যথানাশক ট্যাবলেট খাচ্ছেন? জি, ব্যথানাশক ট্যাবলেট। ও ব্যথানাশক ট্যাবলেট না, কোনো হরমোন জাতীয় ট্যাবলেটে নাই? না না, এই যে রোলাক্স দেওয়া হয়। ব্যথানাশক কিটোরোলাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই এবং ব্যথা যদি না যায়, আমার ধারণা যে ওনাকে আমরা যেটাকে বলি রিস্টেজিং, একটা রিস্টেজিং পরীক্ষা করা দরকার। যে ওনার ব্যথাটা যদি মনে হয় যে হাড়ে হচ্ছে, তাহলে একটা বোন স্ক্যান, অথবা আপনি যদি সম্ভব হয় তাহলে একটা পেট স্ক্যান, যে এটা কোনো ক্যান্সার থেকে ব্যথাটা হচ্ছে কিনা। আর অনেক রোগী যারা হরমোন পজিটিভ তারা একটা ট্যাবলেট খান, সেই ট্যাবলেটটার কারণে অনেক সময় গায়ে ব্যথা হয়, কিন্তু উনি তো সেটা না, উনি সেটা খাচ্ছেন না। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটির জন্য। কিন্তু আমি হয়তো এখন এই বিষয়টা আসলাম, সেটা হচ্ছে কেমোথেরাপির কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট আছে। জি জি। এবং এই সাইড এফেক্টের কারণে কিন্তু অনেক রোগী কেমোথেরাপি তার নেওয়া দরকার ছিল কিন্তু তিনি নিচ্ছেন না, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার রোগটা ফিরে আসছে। তো আপনি যদি একটু বলেন যে কেমোথেরাপির সাইড এফেক্ট, কেমোথেরাপি বলতে আমি জেনারেলাইজ বলছি, যে কেমোথেরাপি, ইমিউনো সবগুলোরই, এগুলোর সাইড এফেক্টটা কি কি ধরনের হতে পারে এবং সেটার মাত্রাটা কার জন্য কেমন? জি, মাত্রাটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে কোন কিমোথেরাপিটা আমরা দিচ্ছি। তো কমন যে কিমোথেরাপিগুলো ব্রেস্ট ক্যান্সারে ইউজ হয়, সেগুলোর এক নাম্বার একটা হতে পারে আপনাকে যেটা বলে অ্যালোপেশিয়া, চুল পড়ে যেতে পারে। কিন্তু আমরা রোগীকে রিঅ্যাসিওর করি যে এটা একটা টেম্পোরারি ব্যাপার, এবং চুল আবার গজায়, চুলটা আবার গজায় যাবে। এটা কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য খুবই সেন্সিটিভ। তো এটার জন্য আমাদের যারা ব্রেস্ট ক্যান্সার ইউনিটে নার্সরা আছেন তারা অনেক সময় তাদেরকে উইগ দিয়ে সাহায্য করেন। আরেকটা জিনিস আমরা ইউজ করি, এটা আমাদের ইউনিটে আমরা করি, এটাকে বলে স্ক্যাল্প কুলিং। তো স্ক্যাল্প কুলিংটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের টুপি আমরা কিমোথেরাপির সময় পেশেন্টকে পরিয়ে রাখি। এটা মাথাটাকে, স্ক্যাল্পটাকে ঠান্ডা রাখে এবং যার ফলে চুল পড়ার পরিমাণটা কমে যায়। তো এটা এখনও ওয়াইড স্প্রেড প্র্যাকটিসে আসে নাই, কিন্তু আমরা ইউজ করতেছি এবং অনেক পেশেন্ট এটা খুব ভালো ফল পাচ্ছে আর কি, স্ক্যাল্প কুলিং। তো এটা একটা গেল চুলের। 2 নাম্বার হচ্ছে বমি। তো এখন যে আমরা কম্বিনেশনটা ইউজ করি, 3টা ওষুধের কম্বিনেশন, সেখান থেকে বমির মাত্রাটা অনেক কমে গেছে। তো এখন সাধারণত কিছু কিছু বমি ভাব হতে পারে, কিন্তু অ্যাক্টিভ বমি যেটা আগে হতো সেটা এখন, তীব্র বমি আর কি, সেটা এখন কমে গেছে। এবং এই ওষুধগুলো বাংলাদেশেও সব দেশে পাওয়া যাচ্ছে এবং খুব এক্সপেন্সিভও না। তো আমরা যদি এই কম্বিনেশন 3টা ওষুধ দিতে পারি, অ্যাটলিস্ট প্রথম 2 থেকে 3 দিন বমির মাত্রাটা অনেকটা কমে যায়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে অনেক রোগীর আপনার হাত এবং পায়ে খুব জ্বালা করে, এটাকে আপনার বলে পেরিফেরাল নিউরোপ্যাথি। পার্টিকুলারলি যদি কোনো রোগীর ডায়াবেটিস থাকে বা সুগার হাই থাকে, তাদের জন্য এটা বেশি, কারণ তাদের অনেকেরই পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে প্রি এক্সিস্টিং। তো এই জিনিসটা আসলে কন্ট্রোল করা বেশ কঠিন, এবং একবার যদি এটা শুরু হয়, এটা 6, 12, 18 মাস পর্যন্ত থাকতে পারে। তো আমরা রেকমেন্ড করি যে যদি এটা পেইনফুল হয়, তো অনেকগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন খুব ভালো কাজ করে, যেমন আপনার ডুলক্সিটিন, অথবা কিছু ইপিলেপসির ওষুধও ভালো কাজ করে, যেমন গ্যাবাপেন্টিন বা লিরিকা জাতীয় ওষুধ। কিন্তু কারো যদি ব্যথা না থাকে, শুধু অবশ ভাব, তখন এটাকে সময় দিতে হবে, এটা আস্তে 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 চলে যাবে। কিন্তু আনফর্চুনেটলি অ্যাবাউট 4 থেকে 5% রোগীর এটা থেকে যায় অনেক লং টার্ম। এটা একটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে ইনফেকশন হওয়ার যে রিস্ক। তো এখন আপনার তো অনেক কিমোতে আমরা একটা স্পেশাল ইনজেকশন দেই কিমোর পরের দিন, যেটা আপনার রোগীর বোন ম্যারোটাকে স্টিমুলেট করে, যে অনেক বেশি হোয়াইট সেল তৈরি করে এবং ইমিউনিটিটা বাড়ায়। তো যদি সম্ভব হয়, কেউ এফোর্ড করতে পারে, আমার মনে হয় অবশ্যই এটা চেষ্টা করা উচিত। এটা খুবই সহজ, চামড়ার নিচে একটা ইনজেকশন, কিমোথেরাপি সেকেন্ড ডেতে দেওয়া হয়, পেগফিলগ্যাস্ট্রিন নামে। তো এটার একটা অ্যাডভান্টেজ আছে যে রোগীর হাসপাতালে ভর্তির রেটটা অনেক কমে যায়। আর ফিব্রাইল নিউট্রোপেনিয়া, যেটা আমরা জানি যে কিমোথেরাপি বলে জ্বর, ওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে বলতে পারে যে রোগীটার খুব
একটা কঠিন ইনফেকশন যেখান থেকে সেপসিস হতে পারে সেটা হওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলোকে খুবই সতর্কভাবে ম্যানেজ করতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশের সেটিংয়ে আমরা অনেক বিজি, অনেক বেশি পেশেন্ট দেখতে হয়। তো অনেক সময় আমাদের নার্সরাও এটাতে হেল্প করতে পারে, ট্রেইনড অনকোলজি নার্স যারা আছে তারা পেশেন্টের সঙ্গে টেলিফোনে বা পেশেন্টের আত্মীয় স্বজনের সঙ্গে এই জিনিসগুলো যদি তাদের মানে শিক্ষিত করা যায় যে এই সাইড এফেক্টগুলো আসবে এবং এইভাবে এটার মোকাবেলা করতে হবে, তাহলে জিনিসটা অনেকটা সহনীয় হয়। জি, আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে স্ক্রিনিং এর বিষয়ে যদি একটু ছোট করে যদি আপনি বলেন। তো স্ক্রিনিং তো বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন দেশে হচ্ছে। তো অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতাটা, সেখানে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা হয় 50 বছর বয়স থেকে 79 বছর বয়স পর্যন্ত। তো এখানে প্রত্যেকটা মানুষকে, মানে তারা পেশেন্ট না, তারা জনগণের অংশ, তাদেরকে সরকার স্ক্রিনিং, তাদের কোনো সেই অর্থে রোগ নাই না, তাদের কোনো রোগ নাই। স্ক্রিনিং অফিস বা রেজিস্ট্রি থেকে তাদেরকে একটা চিঠি দেওয়া হয় যে তুমি ওই তারিখে আসবা ফর একটা স্ক্রিনিং ম্যামোগ্রাম, এবং এটা এভরি 2 ইয়ার্স প্রত্যেকে এই চিঠিটা পায়। আর যদি কেউ অনেক দূরে থাকে, যেমন বুশ এলাকায় থাকে, অ্যাবরিজিনাল কমিউনিটি থাকে, তো ভ্রাম্যমান কিছু ট্রাক আছে যেখানে স্ক্রিনিংয়ের ম্যামোগ্রাম মেশিনটা থাকে, আলট্রাসাউন্ড মেশিন থাকে। তো সেখানে টিমটা ওদের পিকচারটা নিয়ে আসে, ছবিটা, যেটা শহরে তারপরে পাঠানো হয়। তো আইডিয়া হচ্ছে যাতে 100% মহিলাই এই বয়সে স্ক্রিনিংয়ের আওতায় আসে, এবং এই স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেক অনেক বেশি আমরা আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি, যেগুলো কিউরেবল। একই কারণে উন্নত দেশগুলোতে আমরা দেখছি যে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভাল রেট, আপনার স্টেজিংয়ের কথা যদি আমরা নাও চিন্তা করি, রিগার্ডলেস অফ স্টেজ অ্যাবাউট 92%। সেখানে বাংলাদেশ এবং গরিব দেশগুলোতে এটা 42%। এই ডিসপ্যারিটির কারণটাই হচ্ছে, একটা কারণ হচ্ছে যে স্ক্রিনিংটা আমরা শুধুমাত্র শহরাঞ্চলে সঠিক সময় নির্ণয় করতে পারছি না। হয়তো আমাদের স্ক্রিনিংটা শুরু হয়েছে শহরাঞ্চলে, কিন্তু শহরের বাইরে আমরা শুরু করতে পারি নাই। আর এই যে আমরা অস্ট্রেলিয়াতে যেটা করছি বা অনেক দেশে 50 থেকে 79, এই এজ গ্রুপটাও সঠিক না। এটা আপনি বললেন যে আপনারা অনেক পেশেন্ট পাচ্ছেন 30, আমরাও পাচ্ছি। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে 50-এর নিচের যেই রোগীগুলা, তারা বড় টিউমার এবং মোর অ্যাডভান্স ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে, যেহেতু তারা স্ক্রিনিং এর বাইরে থাকছে। আমাদের আসলে শেষ করতে হবে, কিন্তু তার আগে ছোট্ট করে একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে স্যার, আমার কানের বাম কানের গোড়ায় টিউমার হচ্ছিল। এখন ওই চিকিৎসা করার পরে মোটামুটি সুস্থ আছি, কিন্তু এখন আমার যে খাবার যদি নরমি, এই নরমির এখানে আমার প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমরা ওটাতেই থাকতে চাই। আমরা কান নিয়ে যেদিন কথা বলবো, অনুগ্রহ করে সেদিন আপনি আপনার প্রশ্নটি করুন। যদিও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং প্রশ্নটি করবার জন্য। ডক্টর সাফায়াত জামিল, আসলে আমাদেরকে আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার যে অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ার মতো একটি দেশে আপনি কাজ করছেন এবং সেখানকার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের কথা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দিয়েছেন যে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সঙ্গে শেয়ার করা। ভবিষ্যতেও যদি আরও কিছু শেয়ার করতে চাই এবং কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা উন্নত দেশে 100 জনের মধ্যে 92 জন রোগী সুস্থ হয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব দ্রুত, আপনার যখনই কোনো একটা চাকা আপনার স্তনে বা ব্রেস্টে হবে, তখন দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, যাতে আর্লি স্টেজে বা খুব শুরুতে এটা ধরা পড়ে এবং সেটা প্রপার একটা চিকিৎসা করা যায়। কারণ হচ্ছে যে আর্লি ডিটেকশনই হচ্ছে এই চিকিৎসার মূল মন্ত্র। আপনারা সবাই এটা মনে রাখবেন, সবাই এটা চেক করবেন, এবং যখনই আপনার স্তনে কোনো চাকা আপনি অনুভব করবেন, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এই কামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন।